আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে পরিবেশ ঘোলাটে করতে চাইছে একটি গোষ্ঠী, আমির খসরু। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন নির্ধারণকে কেন্দ্র করে চাপে নেই ট্রাইব্যুনাল। এখনই উঠিয়ে নেওয়া হচ্ছে না সেনাবাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকার 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা। সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে, এনসিপি। ব্যত্যয় হলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি। এবং নির্বাচনের আগে ছাড় হচ্ছে না IMF এর ষষ্ঠ কিস্তির টাকা, অর্থ উপদেষ্টা। নতুন পে স্কেল কার্যকর করবে নির্বাচিত সরকার। বিএনপির সাথে প্রতিনিধি দলের বৈঠক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করতে চাইছে তারা গণতন্ত্রের পক্ষের গোষ্ঠী নয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচনের মনোনয়ন ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে বিএনপি মহাসচিব বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তা সংসদে আলোচনার মাধ্যমে পাশ হবে। আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বুঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? যে 15 বছর আমরা ভোট দেওয়া পাই নাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐকমত্য নয়। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐকমত্য হতে পারে। আমাদের 31 দফার সবকিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। আমির খসরু বলেন, গণভোটে রাজি হয়ে বিএনপি উদারতা দেখিয়েছে, তবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা বিএনপি হতে দেবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি কোনো চাপ বা উদ্বেগ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী MH তামিম আরও জানান, আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে 2টি গুম ও রামপুরায় জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি সেনা সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ আন্দোলনে ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের 14তম দিনে রোববার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা সহ 2 জন সাক্ষ্য দেন। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে মোটেই কোনো চাপ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখ। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই।
প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুমের 2টি ও রামপুরায় জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের বিচার নিয়ে গত বুধবার ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট 2টি বিশেষ আইন, যে কোনো আইনেই বিচার সম্ভব। এ নিয়েও কথা বলেন প্রসিকিউটর গাজী তামিম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। এর সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য। এদিকে পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী সারোয়ার হোসেন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আইনজীবী সারোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন 5 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ থেকে সেনাবাহিনী উঠিয়ে নেয়ার এখনও কোনো পরিকল্পনা নেই সরকারের। বলেন, এ বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সেনাবাহিনী আগের মতোই মাঠে দায়িত্ব পালন করবে। আগামী 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো আশঙ্কা নেই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি। ওই আসনে ভোটার ফর্ম পূরণ শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা বলেন, নারী খেলোয়াড়কে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা 10 আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এতদিন কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকা থেকে নির্বাচনের গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিশ্চিত করলেন ভোটে দাঁড়াবেন ঢাকা 10 আসন থেকে। উপদেষ্টা বলেন, সরকারের সাথে আলোচনা করে সময় মতো পদত্যাগ করবেন। কোনো দলের সাথে সমঝোতা নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ভাবছেন তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। একজন নারী খেলোয়াড়ের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিসিবি তদন্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়া ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব। এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে এখন পর্যন্ত সরকারের অংশ বলে মন্তব্য করে তা এড়িয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার বুঝিয়ে না দিলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এনসিপি সমর্থিত লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট।
খুব অল্প কথাই বলবো। সংস্কার বিষয়ে চলমান সংকট সমাধানে সরকারকে আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিয়ে দায় এড়ানো যাবে না। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তু ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অনেক স্থানে ফেসিবাদী নেতাদের সম্পত্তি পাহারা দিচ্ছে বিএনপি। জোর করে ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না, যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে। রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি, শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাতে পারে না, তুমি আসছে আমাদেরকে রাস্তায় পিটাবা। দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলে অনলাইনে। আলোচনা সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, যারা সংসদে সংস্কারের কথা বলে তারা পুরানো কাঠামোকে টিকিয়ে রাখতে চায়। নোট অফ ডিসেন্টে আছে না 4টা এক্সেপশন, এই প্রশ্নটার যদি উত্তর হ্যাঁ না আসে, কে একজন হ্যাঁ বললো, তারপরে এটা ইন্টারপ্রিটেশন কি, সে কিসে ভোট দিয়েছে, 4টা এক্সেপশনে না 2টা এক্সেপশনে, এটা তো বোঝার উপায় নাই। সো যেইটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে লিপিবদ্ধ হয়েছে সেটার উপরেই গণভোট হওয়া উচিত, জনগণের রায় নেওয়া উচিত এবং জনগণের রায়কে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জনগণ যথেষ্ট সচেতন। বক্তারা বলেন, ব্যক্তির পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে জুলাই যোদ্ধারা। একটু আগেও একজন বলে গেলেন যে গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, 16-17 বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে, তবে এবার উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনমনের শঙ্কা থাকলেও যথাসময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের জামিনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন। এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন। আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে, কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা চালাতে পারে, তাদের যদি আপনার বেশি জামিন হয়ে যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি। লিগ্যাল এইডের সংস্কার এবং মামলার জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে, একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা। এর আগে স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং 10ম গ্রেড সহ 7 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও দাবি নামানায় মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনারে চুপ কর্মসূচি পালন করেন সারা দেশের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 10ম গ্রেডে বেতন নির্ধারণ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ 3 দফা দাবিতে ঢাকায় আন্দোলন করছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আর নয় আলাপ, এবার চাই প্রজ্ঞাপন।
রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। এ সময় ৩ দফা দাবি দ্রুত পূরণের পাশাপাশি শাহবাগের শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পুলিশ বাহিনীকে আমরা শনাক্ত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যে অত্যাচার করেছে এইটার প্রতিবাদে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। সরকার মেনে নেন তাহলে আমরা এখনই মার্চে চলে যাব, কিন্তু দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শনিবার শিক্ষক এবং পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সমন্বয়ক খায়রুন নাহার লিপি ও শামসুদ্দিন মাসুদ সহ ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর তারাও এসে যোগ দেন কর্মসূচিতে। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ করে আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রশাসন চুপ করাতে চায়, আমরা এর প্রতিবাদ করতেছি। ৩ দফা দাবির বিষয়ে সরকার যদি আমাদের এই দাবি বাস্তবায়নে আগায় না আসে, প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি দিব। আপাতত আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। শিক্ষকদের এই আন্দোলনের ফলে বিভিন্ন জেলায় সরকারি ৬৫,৫৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। এসব বিদ্যালয়ে ১ কোটিরও বেশি শিক্ষার্থীকে পড়াতে নিয়োজিত আছেন প্রায় ৩ লাখ সহকারী শিক্ষক। আজকে আমাদের ক্লাস হচ্ছে না, আজকে স্কুলে কর্মবিরতি। ক্লাসে বসে আছি, খেলা করছি, গল্প করছি, ঘুরে বেড়াচ্ছি। ফলে শিশুদের শিক্ষা জীবনে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঋণের ষষ্ঠ কিস্তির টাকা দেবে না IMF। তাদের শর্ত পূরণ করলে নির্বাচিত সরকারকে ষষ্ঠ ও সপ্তম কিস্তির টাকা একসাথে দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল আগামী সরকার এসে কার্যকর করবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ও বিএনপির সাথে সাক্ষাৎ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দল। ঋণের টাকা দিতে ভ্যাট কাঠামো সংস্কার, কর্পোরেট কর বৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এতেই এক ধরনের বার্তা পেয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা স্বীকার করলেন, নানা অনিশ্চয়তার কারণে IMF-এর ষষ্ঠ কিস্তির টাকা ভোটের আগে পাওয়া যাচ্ছে না। কারণ ওরা বলছে, তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকুটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। IMF-এর কাছ থেকে $550 কোটি ঋণ নিচ্ছে বাংলাদেশ। এর মধ্যে 5 কিস্তিতে $360 কোটি দিয়েছে তারা। অর্থ উপদেষ্টা বলছেন, তাদের শর্ত পূরণ হলে নির্বাচিত সরকারকে একসাথে ষষ্ঠ ও সপ্তম কিস্তির $190 কোটি দিতে পারে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সংস্কার। অর্থ উপদেষ্টা আরও জানান, পে কমিশন কাজ করছে, নির্বাচিত সরকার নতুন পে স্কেল কার্যকর করবে। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে সেটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে। যেটা আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আগামী 18 নভেম্বর চূড়ান্ত প্রবাসী ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আক্তার আহমেদ একথা বলেন। এদিকে রাত 8:30টার দিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে আমরণ অনশন ভাঙলেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। পরে তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দেখতে নির্বাচন কমিশনের সামনে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় আম জনতা পার্টির নিবন্ধনের বিষয়টি ইসিকে পুনঃমূল্যায়নের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আম জনতা পার্টিকে অনশন
ভেঙে আইনগতভাবে আপিলের আহ্বান জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে সকালে নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে দেখা করে বিজেসি, RFAD ও BBC মিডিয়ার প্রতিনিধি দল। এর প্রতি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা। আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? রপ্তানি বাণিজ্যে নামে বিদেশে $97 মিলিয়ন পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। দীর্ঘদিন তদন্তের পরে অনুমোদন দেওয়া হলো। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেবে সিআইডি। এদিকে পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন GM তাসলিম। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় 2020 থেকে 2024 সালে মাত্র 4 বছরে বিদেশে রপ্তানি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 জন। এই বিপুল পরিমাণ অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করেছে অভিযুক্তরা। ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংক, মতিঝিল শাখাকে। সিআইডি প্রধান জানান, রপ্তানির মাধ্যমে এসব অর্থ আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধান শেষে অর্থ পাচারের সত্যতার প্রমাণ মেলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সিআইডি। আর গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কর্পোরেশন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, UK, USA, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই $97 মিলিয়ন এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় সিআইডির আইনজীবী জানান, পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনার জন্য সকল ধরনের আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নেড পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার আছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। সহযোগী প্রতিষ্ঠান ওটামলুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে সিআইডি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022-2035 সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে সড়কের প্রশস্ততা বিবেচনায় ভবনের উচ্চতা প্রায় দ্বিগুণ হচ্ছে। সংশোধন হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালাও। পরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণের শৃঙ্খলা ফেরাতে সংশোধিত ড্যাব ভূমিকা রাখবে বলে জানান রাজউক চেয়ারম্যান। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগর সহ আশপাশের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলমান মহাপরিকল্পনার মাঝেই সংশোধিত ড্যাপের অনুমোদন দিয়েছে সরকার, যেখানে রাজধানীকে 275টি ব্লকের পরিবর্তে 68টি ব্লকে ভাগ করা হয়েছে। সংশোধিত ড্যাপ এবং খসড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025 অনুযায়ী রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকা বাদে প্রায় সব এলাকার ফ্লোর এরিয়া রেশিও প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ব্লক ভিত্তিক ভবন নির্মাণে থাকছে আলাদা ছাড়। ড্যাপের এই সংশোধনকে ইতিবাচক বলছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠনের এই নেতা। নতুন ড্যাপে কিছুটা হলেও হয়তো ভালো হবে বলে মনে করি, যদিও গেজেট হয় নাই। প্রস্তাবিত ড্যাপের শর্ত অনুযায়ী মুখ্য ও সাধারণ জলস্রোত একীভূত করে বন্যা প্রবাহ অঞ্চল ঘোষণা করা হয়েছে। একই সাথে কৃষি জমিতে সীমিত পরিসরে নাগরিক সেবা নির্মাণের অনুমতি থাকলেও নতুন সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে কিভাবে শহরের বাহ্যকতা বাড়ানো যায়, শহরের নাগরিক সুযোগ সুবিধা দিয়ে বাড়ানো যায়, এটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিস্ময়কর যে বরঞ্চ আলোচনাটা আবাসন ব্যবসায়ীদের চাপে উল্টো জায়গায় চলে গেল। অবৈধ উচ্চতা
বা অবৈধভাবে সরু সরু রাস্তায় উঁচু ভবনের যে প্রবণতা, সেটা এই নতুন ড্যাপে রদ করা হয়েছে। ড্যাপের এই সংশোধনকে সময় উপযোগী উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন, এতে ভবন নির্মাণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে। আমাদেরকে তো বিভিন্ন দিক কনসিডার করতে হয়েছে, যেমন আমাদেরকে পরিবেশ দেখতে হয়, স্বাস্থ্য দেখতে হয়। কিছু ফার বাড়ানোর কারণে হাইট ডবল হবে। প্রায় 1500 বর্গ কিলোমিটার আয়তনের রাজধানী ঢাকা। জনবহুল শহরে প্রতিনিয়ত গড়ে উঠছে বহুতল ভবন, আর তার শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নেওয়া হয়েছে বিশদ পরিকল্পনা অঞ্চল ড্যাপ, অথচ প্রতিনিয়ত বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে ড্যাপের এই পরিবর্তন কিংবা সংশোধন? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গত 15 বছর আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে পরিণতি হিসেবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুরে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে টালবাহানা না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দুলু। বলেন, দেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এবার নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে বিএনপির নেতাকর্মীরা এর উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আজকে তাদের পরিণতি কি? আজকে তাদের পরিণতি আজকে দেশ ছেড়ে তারা আজকে ভারতকে আশ্রয় দিয়েছে। তাই আমি আপনাদের বলতে চাই, জামাতের ভাইরা দয়া করে আর ষড়যন্ত্র চক্রান্ত করবেন না। ময়মনসিংহ 9 নান্দাইল আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিনের ঘনিষ্ঠ ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও সড়কে শুয়ে বিক্ষোভ মিছিল করেছে নান্দাইল উপজেলার 13টি ইউনিয়ন ও পৌরসভার সাধারণ ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে বিক্ষোভ মিছিলে তারা জানায়, দীর্ঘ 17 বছর যারা জেল, জুলুম, মামলা, হামলার শিকার হয়েছেন এমন একজন প্রার্থীকে নান্দাইলে মনোনয়ন দিতে হবে। এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির খান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম ও মামুন বিন আব্দুল মান্নান এই 4 জনের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান এলাকাবাসী। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির সৃজনশীল প্রকাশনার পাশাপাশি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি। বলেন, যাত্রাপথ কঠিন হলেও ছাত্র শিবিরের সফলতা কেউ কেউ সহজে মেনে নিতে পারছে না। সংগঠনটির প্রায় 300টি প্রকাশনী রয়েছে। এসব প্রকাশনা নিয়ে TSC-তে আজ থেকে 2 দিনের প্রদর্শনী চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। দেশি বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই ভূখণ্ডকে নিয়ে বারবার ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, দিন শেষে আল্লাহ তাআলার কৌশলে বিজয় হবে। এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও কেজিতে 30-40 টাকা দাম বৃদ্ধি অযৌক্তিক মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দাম না কমলে 3-4 দিনের মধ্যে আমদানির অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কেউ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিনা তা খতিয়ে দেখছে সরকারের বিভিন্ন দপ্তর। এদিকে আমন ধান ও চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নিম্নচাপে 2 দিন বৃষ্টির পর ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। পেঁয়াজের দামের ঝাঁজ সেঞ্চুরি ছাড়িয়েছে। বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে। মজুতদাররাই সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে জানালেন বিক্রেতারা। কৃষকের হাতে মাল খুব কম, যারা হয়তো ওই যে কিনে রাখছিল আগে তারা এখন বিক্রি করতেছে। যেদিন বাজার কম যায় ওই দিন ওই বান্দালবাটি ওরা মাল বেচে না, আর বাজার যেদিন আপনার বেশি যায় ওই দিন বান্দালবাটি মাল বেচে।
আপনার ওখানে ঠিক করতে হবে আগে। সরকারি হিসেব বলছে গত মৌসুমে পেঁয়াজের উৎপাদন হয়েছে 40 লাখ টন, তার বিপরীতে চাহিদা 33 লাখ টন। এখনও 3 লাখ টনের বেশি মজুদ আছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বাড়ে। ট্যারিফ কমিশনের হিসেবে দাম সর্বোচ্চ 90 টাকা কেজি হওয়ার কথা, তবে 120 টাকা কেজিকে যুক্তিসঙ্গত মনে করছেন না বাণিজ্য উপদেষ্টা। অবশ্যই যুক্তিসঙ্গত নয়, কারণ এমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি। দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে, অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। পার্শ্ববর্তী দেশ ভারতে পেঁয়াজের দাম 30 টাকা কেজি। আমদানির আবেদন করেছে 2800 প্রতিষ্ঠান। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। এদিকে আমন ধান চালের দাম নির্ধারণ করেছে সরকার। এবার 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা কেজি দরে 6 লাখ টন সিদ্ধ চাল ও 49 টাকা কেজি দরে 50,000 টন আতপ চাল কিনবে সরকার। সরকারিভাবে ধান চাল সংগ্রহ চলবে 20 নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে বাগেরহাটে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রামপাল মোংলা মহাসড়কে চেয়ারম্যান বাড়ি এলাকার বালুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, বিগত দিনে এই জনপদ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি পেলেও আগামী দিনে ধানের শীষে বিজয়ী হয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে চান তিনি। নোয়াখালী 5 আসন কোম্পানিগঞ্জ কবিরহাটে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের নির্বাচনী জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কবিরহাট বাজারে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা করেন ফখরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাবেক জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ ফয়সাল, সাবেক কাউন্সিলর খোকন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবার খেলার খবর। আসন্ন যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন হল আজ। রাজধানী তেজগাঁয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা খেলা দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় লাল সবুজের জার্সিধারীরা। 24 দেশের অংশগ্রহণে আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বসবে যুব বিশ্বকাপের 14তম আসর। পরাগ আরমানের রিপোর্ট। ভারতের চেন্নাই ও মাথুরিতে যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ দলের শুধুমাত্র অংশগ্রহণ নয়, এজন্য দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে যুব দলের এই টুর্নামেন্ট। 14তম আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দল। এফ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাঠে নিজেদের সেরাটা খেলার তাগিদ দেন যুব বিশ্বকাপগামী দলকে। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল ছাড়বে না। তোমরা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে খেলবে। তোমাদের সেরাটা দাও। দেশবাসীর ভালোবাসা ও সমর্থন তোমাদের সাথে রয়েছে। ক্রিকেটের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ যুব হকি দল। র্যাঙ্কিংয়ে উন্নতির বাসনা ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। কোচিং টিমের টার্গেটই ছিল যে প্রত্যেকটা খেলা ওনারা যেন স্ট্রংলি খেলতে পারে। ইফ দেয়ার ইজ আ লস, ইট শুড নট বি আ বিগ মার্জিন।
দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অধ্যবসায় বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বের সেরা দলগুলোর চোখে চোখ রেখে এবার লড়াই করার সময় লাল সবুজের দলের। ওরাও 11 জন খেলবে, আমরা 11 জন খেলবো। ওরা আমাদের প্রতিপক্ষ, আমরা ওদের প্রতিপক্ষ। কারণ আমরা যদি আগেই ভাবি ওরা আমাদের থেকে অনেক ভালো, বা আমরা যদি এটা ভেবে থাকি যে না আমরা ওদের সাথে লুজ করবো, তাহলে আমরা আগেই হেরে গেছি। সো আমাদের যতটুকু ফাইটিং করা দরকার আমরা ফাইট করবো, যে না ভালো একটা খেলা যতটুকু খেলা যায় তাদের সাথে, ওই ফাইটিংটা আমরা সবসময় করবো। বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর মুখোমুখি হওয়ার আগে 3 জন কোচের অধীনে দীর্ঘ 5 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে যুব হকি দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে পরিবেশ ঘোলাটে করতে চাইছে একটি গোষ্ঠী, আমির খসরু। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন নির্ধারণকে কেন্দ্র করে চাপে নেই ট্রাইব্যুনাল। এখনই উঠিয়ে নেওয়া হচ্ছে না সেনাবাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকার 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা। সংস্কারে বাধা এলে সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে, এনসিপি। ব্যত্যয় হলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি। এবং নির্বাচনের আগে ছাড় হচ্ছে না IMF এর 6ষ্ঠ কিস্তির টাকা, অর্থ উপদেষ্টা। নতুন পে স্কেল কার্যকর করবে নির্বাচিত সরকার। বিএনপির সাথে প্রতিনিধি দলের বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।